আমরা আজকে আমাদের মাইক্রো ইকোনমিক্স কোর্সে জেনারেল ইকুইলিব্রিয়াম থিওরি নিয়ে আলোচনা করব। এবং আমরা এর আগে যে আলোচনাগুলো করেছি, কনসুমের থিওরি, প্রডিউসার থিওরি, সেগুলো ছিল এবং সেখানে যে মার্কেট অ্যানালাইসিস আমরা করে থাকি সেগুলো ছিল মূলত পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস। যে কোনো একটা কমোডিটির মার্কেটের ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করা হয়। তবে আমাদের আজকে যে আলোচনা সেটা সেখান থেকে একটু ভিন্ন। এবং এটা আমরা যে চ্যাপ্টারটা, যে টাইটেল, সেখান থেকে বুঝতে পারি জেনারেল ইকুইলিব্রিয়াম থিওরি এখানে শুধুমাত্র একটা মার্কেট না, বা ইকোনমিতে যে কমোডিটি গুলো আছে সবগুলো মার্কেটের একই সাথে ভারসাম্য বিশ্লেষণ করা হয়। পার্শাল ইকুইলিব্রিয়াম থিওরিতে শুধুমাত্র একটা মার্কেটকে হাইলাইট করা হয়, অন্যান্য যে মার্কেট গুলো আছে সেগুলোকে স্থির ধরে নেওয়া হয় বা গিভেন ধরে নেওয়া হয়, সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না বা সেখানে ভারসাম্য আছে ধরে নিয়ে শুধুমাত্র একটা মার্কেটকে আমরা অ্যানালাইসিস করি। আর জেনারেল ইকুইলিব্রিয়ামে সবগুলো মার্কেটকে একসাথে অ্যানালাইসিস করা হয়। এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে যে পার্শিয়াল ইকুইলিব্রিয়াম মডেলে যে প্যারামিটার গুলো থাকে, সেই প্যারামিটার গুলো বা যে ভেরিয়েবল গুলো থাকে, সেই ভেরিয়েবল গুলো অনেকগুলি এক্সোজেনাস ভেরিয়েবল থাকে বা গিভেন ধরে নেওয়া হয়। যেমন অন্য কমোডিটির দাম, অন্য কমোডিটির পরিমাণ ইত্যাদিকে আমরা স্থির ধরে নেই। কিন্তু জেনারেল ইকুইলিব্রিয়াম মডেলে সবগুলোকে ভেরিয়েবল দেওয়া হয়। অন্য কমোডিটির দামও ভ্যারি করে, সবগুলো কমোডিটির দামই ভ্যারি করে, সবগুলো কমোডিটির পরিমাণও ভ্যারি করে, কিন্তু করে সবগুলো মার্কেট একই সাথে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এখানে এক্সোজেনাস ভেরিয়েবলের সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করা হয় এই জেনারেল ইকুইলিব্রিয়াম মডেলে। এবং চেষ্টা করা হয় যে শুধুমাত্র হাতে গোনা বা অল্প কিছু ভেরিয়েবলকে এক্সোজেনাস থেকে অধিকাংশ ভেরিয়েবলকে অ্যান্ডোজেনাস করে দেওয়া। যেমন কিছু বেসিক কিছু ভেরিয়েবল, যেমন কনজিউমারের টেস্ট। আমি আমরা বলছিলাম যে পার্শিয়াল ইকুইলিব্রিয়াম মডেলে অনেক ভেরিয়েবলকে আমরা এক্সোজেনাস ধরে নিই, ধরে শুধুমাত্র যে মার্কেটটাকে আমরা হাইলাইট করছি সেই মার্কেটের পরিবর্তনগুলো, কোয়ান্টিটি এবং ডিমান্ডের পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করি। আর জেনারেল ইকুইলিব্রিয়াম মডেলে আমরা আহ, অধিকাংশ চলককে আমরা এন্ডোজেনাস করে ফেলি, অর্থাৎ সবগুলো চলকের মান আমরা মডেলের মধ্যে বের করার চেষ্টা করি। আর সামান্য কিছু ভেরিয়েবলকে আমরা এক্সোজেনাস ধরি, এর মধ্যে যেমন করতে পারে কনজিউমারের টেস্টকে আমরা আহ, ধরে নিতে পারি গিভেন, বা আমরা ধরে নিতে পারি নাম্বার অফ এজেন্টস, কতজন কনজিউমার, কতজন প্রডিউসার আছে, বা টেকনোলজিতে কেমন, প্রোডাকশন টেকনোলজি কেমন, কিছু বিষয়কে আমরা একসাথে ধরে নিয়ে বাকিগুলোকে অ্যান্ডোজেনাস ধরে বাকিগুলো মানকে আমরা মডেলের মাধ্যমে নির্ধারণ করার চেষ্টা করি। এটা হলো আমাদের জেনারেল মডেলের বৈশিষ্ট্য, যে এখানে অধিকাংশ চলককে অ্যান্ডোজেনাস করে ফেলা হয়। হাতে গোনা কিছু চলককে, যেগুলো বেসিক ভেরিয়েবল যেগুলো, সেগুলোকে আমরা এক্সোজেনাস করি, করে তারপর আমরা প্রশ্ন বিশ্লেষণের চেষ্টা করি। এটা এটা হলো আমাদের জেনারেল অ্যানালাইসিস। এবং এই জেনারেল অ্যানালাইসিসে একটা মার্কেটের প্রভাব অন্য মার্কেটে সেটা প্রপাগেট করে, অন্য মার্কেটে সেটা ছড়িয়ে পড়ে অন্য মার্কেটে, যেটা পার্শ্বিক ইকুইলিব্রিয়াম হয় না সেটা। তো এই যে জেনারেল ইকুইলিব্রিয়াম মডেল, জেনারেল ইকুইলিব্রিয়াম মডেলের আমরা দুটো দিক থেকে এটাকে আমরা বিশ্লেষণ করবো জেনারেল ইকুইলিব্রিয়াম মডেলকে। একটা একটাকে বলবো আমরা এক্সচেঞ্জ ইকোনমি বা পিওর এক্সচেঞ্জ ইকোনমি, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে প্রোডাকশন ইকোনমি বা প্রোডাকশন উইথ এক্সচেঞ্জ, প্রোডাকশন অ্যান্ড এক্সচেঞ্জ, দুটো। যে এই দুটো ভাগে ভাগ করেছি। যে প্রথম অংশটা যে এক্সচেঞ্জ ইকোনমি, সেখানে আমরা ধরবো কোনো প্রকার প্রোডাকশন নাই, কোনো প্রকার ফার্ম নাই, শুধুমাত্র কিছু কনজিউমার আছে, কিছু কিছু ইন্ডিভিজুয়াল আছে, প্রত্যেকের কাছেই কিছু দ্রব্য আছে যা এক্সোজেনাসলি গিভেন, বা তারা গ্যাস জেনারেশন থেকে হয়তো পেয়েছে এই দ্রব্যগুলো। এটাকে আমরা এন্ডাওমেন্ট বলি, যে কিছু দ্রব্য তাদের কাছে আগে থেকেই আছে। এই যে এন্ডাওমেন্ট বা প্রিভিয়াস পিরিয়ড থেকে যেটা সেটা উত্তরা থেকে সূত্রে দিয়েছে, বা যেটা গিভেন ধরে নিচ্ছে আমরা এন্ডাওমেন্টটা, এই প্রত্যেকের কাছে কিছু এন্ডাওমেন্ট আছে প্রত্যেক কমোডিটির। এই এন্ডাওমেন্ট গুলো তারা নিজেদের মধ্যে বিনিময় করে, ডিপেন্ডিং অন দ্য টেস্ট, তার টেস্টের উপর নির্ভর করে এগুলো বিনিময় করে একটা আহ, ভারসাম্য অবস্থায় পৌঁছার চেষ্টা করে। অর্থাৎ প্রত্যেকে তার উপযোগকে ম্যাক্সিমাম করার চেষ্টা করে, এমন ভাবে বিনিময় করে যাতে করে তাদের প্রত্যেকের উপযোগ ম্যাক্সিমাম হয়। যখন প্রত্যেকের উপযোগ ম্যাক্সিমাম হয়ে যায় গিভেন দ্য এন্ডাওমেন্ট, সেটাকে আমরা একটা ভারসাম্য অবস্থা বলি। এটাকে বলছি আমরা পিওর এক্সচেঞ্জ ইকোনমি। প্রত্যেকটা এই মডেলগুলোকে আমরা ব্যাখ্যা করবো ইকোনমিগুলোকে একটা করে। আহ, তাহলে পিওর এক্সচেঞ্জ ইকোনমিতে কোনো প্রোডাকশন নাই, প্রত্যেক কিছু ব্যক্তি আছে, ইন্ডিভিজুয়ালস আছে, প্রত্যেকের কাছে কিছু এন্ডাওমেন্ট আছে, কিছু কমোডিটি। এই এন্ডাওমেন্ট গুলো তারা
তাদের যে প্রেফারেন্স আছে, প্রেফারেন্স অনুযায়ী নিজেদের মধ্যে বিনিময় করে তাদের প্রত্যেকের উপযোগকে সর্বোচ্চ করার চেষ্টা করে। এখানে এটাকে বলে বেনিফিট অর গেইনস ফ্রম ট্রেড, যে মানুষের মধ্যে যে বিনিময় হচ্ছে কমোডিটি, যার যেটা প্রয়োজন, বেশি প্রয়োজন সেটা অন্যের কাছ থেকে নিচ্ছে, আর যেটা তার কম প্রয়োজন সেটা সে মার্কেটে বিক্রি করে দিচ্ছে। তো এটাকে বলছে আমরা পিওর এক্সচেঞ্জ ইকোনমি। এবং এটার ব্যাখ্যা করার পরে, এটা খুব একটা সিম্পল ইকোনমি, এটা ব্যাখ্যা করার পরে আমরা তারপরে যাবো প্রোডাকশন ইকোনমিতে। প্রোডাকশন ইকোনমিতে শুধুমাত্র যে এন্ডাওমেন্টকে বিনিময় করে কনসাম্পশন করা হয় তা না। প্রোডাকশন ইকোনমিতে ফার্ম আছে, ফার্মরা প্রডিউস করে বিভিন্ন দ্রব্য, প্রডিউস করে তারা সেগুলো কনজিউমার কাছে বিক্রি করে, সেখান থেকে তারা প্রফিট পায়। কেমন এই প্রফিটের ওনারশিপ আবার কনজিউমারদের মধ্যে আছে, হাউজহোল্ডদের মধ্যে আছে, যেটা তাদের ইনকামের মধ্যে ইনকাম হিসেবে যেটা তাদের যায়, বা তাদের বাজেটকে বৃদ্ধি করে এটা। তো এই যে প্রসেস, ফার্মের যে অন্তর্ভুক্তি এই মডেলের মধ্যে, জেনারিক মডেলে, যেখানে ফার্ম তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্য কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা দরকার সেটা নির্ধারণ করে। আবার এদিকে কনজিউমার যারা আছেন তারা কি করে, ফার্মের উৎপাদিত দ্রব্য কিনে, কেমন, এবং কিনে এমন ভাবে কিনে যাতে করে তাদের ইউটিলিটি ম্যাক্সিমাইজ হয়। এখানে দুটো প্রসেস একই সাথে কাজ করে, ফার্ম তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করে, কনজিউমার তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করে, দুটো সাইমultaneously দুটো ম্যাক্সিমাইজ হয়, বা দুটো প্রবলেম সাইমultaneously সলভ হয়। ফার্মের সাপ্লাই ফাংশনটা নির্ধারিত হবে, আর কনজিউমার ডিমান্ড ফাংশন নির্ধারিত হবে। ইন্টারাকশনের মাধ্যমে একটা ভারসাম্য পরিমাণ এবং ভারসাম্য দাম আমরা অবজার্ভ করবো মার্কেটে। তো এটাকে বলা হচ্ছে প্রোডাকশন ইকোনমি। এখানে প্রোডাকশন এবং এক্সচেঞ্জ দুটো একসাথে করে। তো আমরা প্রথম দিকে বা আজকের ক্লাসে মূলত আমরা এক্সচেঞ্জ ইকোনমি নিয়ে আলোচনা করবো, পিওর এক্সচেঞ্জ ইকোনমি নিয়ে আমরা আলোচনা করবো। এটার সেট আপটা কেমন হয়, বা এটাকে আমরা কিভাবে থিওরিটিক্যালি বা একাডেমিক্যালি কিভাবে এটাকে আমরা ব্যাখ্যা করবো, সেটা আমরা প্রথমত দেখাবো। আমরা মূলত এই পিওর এক্সচেঞ্জ ইকোনমি এটা সেট আপ দেখাবো, এবং এটা দেখানোর জন্য একটা বিশেষ টুলস ব্যবহার করা হয় যেটাকে বলা হয় অ্যাজোর বক্স। তো দুটো পার্ট আছে জেনারিক ইকোনমি অ্যানালাইসিসের, একটা হচ্ছে পিওর এক্সচেঞ্জ ইকোনমি, আর 2 নম্বর হলো প্রোডাকশন ইকোনমি। আমরা আজকে মূলত এই প্রথম পার্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আর পিওর এক্সচেঞ্জ ইকোনমি নিয়ে আমরা পরে কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করবো। পিওর এক্সচেঞ্জ ইকোনমি ব্যাখ্যা করার জন্য কিভাবে পিওর ইকোনমিতে বিনিময় হয় বিভিন্ন ব্যক্তির মধ্যে, সেটা ব্যাখ্যা করার জন্য আমরা অ্যাজোর বক্স কনসেপ্টটা এখন ব্যবহার করবো। অ্যাজোর বক্স, জি জি বক্স, এটা দিয়ে আমরা ব্যাখ্যা করি। অ্যাজোর বক্সের যে এলিমেন্ট গুলো আছে সেটা আমরা ব্যাখ্যা করবো। এখানে কোনো প্রোডাকশন নাই, কোনো পজিশন নাই, শুধু আমরা এই যেহেতু আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করবো, ডায়াগ্রামের মাধ্যমে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার জন্য আমরা আরেকটু সিম্পলিফাই করবো আলোচনাকে। যেমন ধরে নিব দুজন মাত্র কনজিউমার আছে, টু কনজিউমার, এবং দুটো মাত্র কমোডিটি আছে যেগুলো এন্ডামেন্ট দুজনের কাছে আছে। তো এগুলোকে বলবো আমরা কমোডিটি গুলোকে বলবো আমরা, বা প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোকে বলবো আমরা ওয়ান টু, দুটো ভাগে ভাগ করবো আমরা। তবে আমরা একটা হচ্ছে কনজিউমার্স, তাই না, সেটা একটা হচ্ছে আমাদের টু কনজিউমার্স, একটা হচ্ছে কনজিউমার্স বা ইন্ডিভিজুয়ালস। কনজিউমার্স হচ্ছে আমাদের কনজিউমার থেকে আমরা আই দিয়ে লিখবো, আই দিয়ে ইকুয়াল টু ওয়ান। কিন্তু জেনারেল কেসে কনজিউমারের সংখ্যা আরো বেশি হতে পারে, 1 2 3 4 5 6 100 200 যেগুলো পরিমাণ হতে পারে। আর দুটো কমোডিটি আছে, দুটো কমোডিটিস, শুধু কমোডিটিস লিখলাম। কমোডিটিস গুলো আমরা এল দিয়ে ইন্ডিকেট করবো, আগেও এল দিয়ে ইন্ডিকেট করেছি। দুটো কমোডিটি আছে এই। তাহলে টু ডিমেনশনাল ডায়াগ্রাম, একটা কনজিউমার দৃষ্টিকোণ থেকে, একটা প্রোডাক্টের দৃষ্টিকোণ থেকে, আউটপুটের দৃষ্টিকোণ থেকে। তো এই যে দুজন কনজিউমার আছেন, তাদের মাঝে দুটো কমোডিটির এন্ডাওমেন্ট আছে। এই এন্ডাওমেন্টটাকে আমরা ওমেগা দিয়ে লিখবো, সিম্বল, প্রত্যেকটা আমরা সিম্বল দিয়ে লিখবো। তাহলে প্রত্যেক ব্যক্তির কাছে দুটো কমোডিটির এন্ডাওমেন্ট আছে, এবং প্রত্যেক ব্যক্তি কি করে, দুটো কমোডিটি কনজিউম করে। 3 নম্বরটা হচ্ছে আমাদের এখানে সেটা, সেটা হচ্ছে এন্ডাওমেন্ট।
মানে যে পরিমাণ দ্রব্য আছে দুজনের কাছে সেটা আমরা ওমেগা দিই। আর আই দেওয়ার অর্থ হবে যে আই ব্যক্তির কাছে কি পরিমাণ এন্ডাওমেন্ট আছে। যেমন আই ব্যক্তির কাছে দুটো কমোডিটি আছে বলে এটা এটার মধ্যে দুটো এলিমেন্ট আছে এখানে আসলে। একটা হচ্ছে ওমেগা, আই ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কতটুকু আছে, আই ব্যক্তির কাছে তৃতীয় কমোডিটি কতটুকু আছে। তোমরা একটা ভেক্টর দিয়ে দেখা দিত। ওমেগা আই মানে হচ্ছে যে দুজন ব্যক্তির কাছে দুটো কমোডিটি এন্ডাওমেন্ট কতটুকু আছে। সেটা হচ্ছে আরেকটু ভেঙে লিখতে পারি যে যেমন প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কতটুকু আছে, তারপর প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি কতটুকু আছে। প্রথম তো হচ্ছে কমোডিটি আর দ্বিতীয় হচ্ছে আমাদের ব্যক্তি। তারপরে দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কতটুকু আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি কতটুকু আছে। তাহলে আমরা এই ওমেগা চারটা লিমিট আছে, এটা আমরা অনেক সময় সংক্ষেপে এভাবে লিখতে পারি ওমেগা আই ব্যক্তির কাছে এন কমোডিটি কতটুকু আছে ইন্ডেক্স। আই হচ্ছে আমাদের কত, দুজন ব্যক্তি আছে আমাদের, এবং এল হচ্ছে কত, দুটো কমোডিটি আছে, ওয়ান দুটো কমোডিটি আছে। ফলে এখানে চারটা এলিমেন্ট আছে ওমেগা এল আই এর। প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কতটুকু আছে, প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি কতটুকু আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কতটুকু আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি কতটুকু আছে, টু। এটা আমাদের এন্ডাওমেন্ট ভেক্টর। দুটো কমোডিটি দুটো ব্যক্তির কাছে কি পরিমাণে আছে হিসেবে। তারপর তারা এগুলো বিনিময় করবে, তাদের প্রেফারেন্স অনুযায়ী বিনিময় করার পরে তারা একটা ভাষ্যক অবস্থায় পৌঁছাবে, একটা অবস্থায় পৌঁছাবে। পৌঁছানোর পরে অর্থাৎ তাদের কাছে দ্রব্যগুলো প্রথমে যে পরিমাণ ছিল সেটা সে পরিমাণ থাকবে না, চেঞ্জ হয়ে যাবে বিনিময় করে। এবং তারা যে নতুন অবস্থায় পৌঁছাবে, নতুন যে অ্যালোকেশনে পৌঁছাবে একে বলে আমরা কনসাম্পশন অ্যালোকেশন। যেটা 4 নম্বর, এটাকে আমরা অ্যালোকেশন বলি বা কনসাম্পশন অ্যালোকেশন। অ্যালোকেশন থেকে আমরা লিখবো কনসাম্পশন, থেকে বলবো কনসাম্পশন। কনসাম্পশনটা আমরা লিখি এক্স, ওমেগা দিয়ে লিখি আমরা এন্ডোমেন্টকে, আর এক্স দিয়ে লিখি আমরা কনসাম্পশন। একইভাবে আইতম ব্যক্তি এলতম কমোডিটি কতটুকু কনজিউম করে। কেমন, এটা চারটা পার্ট আছে এখানে। যে প্রথমত হচ্ছে প্রথম ব্যক্তি প্রথম কমোডিটি কতটুকু ভোগ করে, প্রথম ব্যক্তি দ্বিতীয় কমোডিটি কতটুকু ভোগ করে, দ্বিতীয় ব্যক্তি প্রথম কমোডিটি কতটুকু ভোগ করে, দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় কমোডিটি কতটুকু ভোগ করে। এটা হচ্ছে আমাদের কনসাম্পশন ভেক্টর। এতে আমরা বুঝতে পারি যে কোন ব্যক্তি কতটুকু কনজিউম করে কোন দ্রব্য। এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা অ্যাজব বক্সটা ড্র করতে পারি। অ্যাজব বক্সটা কিভাবে দেখি আমরা, এই যে আমরা দুজন ব্যক্তির দুটো কমোডিটির কনসাম্পশনের পরিমাণ এবং এন্ডাওমেন্টের পরিমাণের কথা বলেছি, সেটাকে আমরা অ্যাজব বক্সের মাধ্যমে এই যে কথাগুলো আমরা লিখলাম এখানে এক্স এল আই এবং ওমেগা এল আই, এগুলোকে আমরা একটা বক্সের মাধ্যমে বা অ্যাজব বক্সের মাধ্যমে খুব সহজে দেখা যাবে। অ্যাজব বক্সটা হলো এরকম, দুটো অ্যাক্সিস থাকবে এখানে। আমরা যেরকম ডিফারেন্সটা আঁকার জন্য ব্যবহার করে থাকি, ভূমি অক্ষটা লম্ব অক্ষ। এটা প্রথম ব্যক্তির জন্য এটাকে বলতে পারি ও আই এক্সাম্পল। প্রথম ব্যক্তি অরিজিন, প্রথম ব্যক্তি। আর একটা উল্টিয়ে লিখে থাকে, উল্টিয়ে এভাবে উল্টিয়ে উল্টিয়ে দিয়ে দ্বিতীয় ব্যক্তির জন্য বা যে তোমার এটা এই ব্যক্তির জন্য, যে ব্যক্তির জন্য ওয়াই হচ্ছে বা ওয়ান ওয়ান টু, প্রথম ব্যক্তির জন্য এবং দ্বিতীয় ব্যক্তির জন্য ওয়ান টু থেকে আসলে সুবিধা সহজ মনে হবে। প্রথম ব্যক্তির অরিজিন, দ্বিতীয় ব্যক্তির অরিজিন। তাহলে এই আমরা প্রথমে এন্ডাওমেন্টটা দেখি যে এটা দ্বিতীয় ব্যক্তির কাছে মনে করা যায় এই পরিমাণ। এটা হচ্ছে প্রথম কমোডিটি ভূমি অক্ষটা, আর লম্ব অক্ষ হচ্ছে দ্বিতীয় কমোডিটি। ভূমি অক্ষ হচ্ছে প্রথম কমোডিটি, লম্ব অক্ষ হচ্ছে দ্বিতীয় কমোডিটি। প্রথম ব্যক্তির জন্য এটা দ্বিতীয় ব্যক্তির জন্য মনে করা যায় প্রথম ব্যক্তির কাছে এই পরিমাণ প্রথম কমোডিটি আছে। আমি কিভাবে দিই ওমেগা দেই, প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি এতটুকু আছে। আর
দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম কোটি কতটুকু আছে, এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির কাছে, দ্বিতীয় ব্যক্তির অরিজিন হচ্ছে এখানে, এখান থেকে এতটুকু যেটা বলি আমরা দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম কোটি কতটুকু আছে। তাহলে দুটো যোগ করলে এই প্রথম ব্যক্তির কাছে কতটুকু প্রথম কুমোরটি আছে এবং দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম কুমোরটি কতটুকু আছে, দুটো যোগ করলে আমরা কি পাবো, যে প্রথম কুমোরটির মোট কি পরিমাণ আছে ইকোনমিক টোটাল থেকে বলে আমরা যে প্রথম কমোডিটির মোট পরিমাণ স্থির গিভেন কতটুকু আছে, প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কতটুকু আছে প্লাস দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কতটুকু আছে, এটা বলছি না প্রথম কমোডিটির টোটাল অ্যামাউন্ট, যার মাধ্যমে আমরা এই বক্সের যে কতটুকু চলন, এটা উইথ কতটুকু হবে বক্সের এই কতটুকু হবে সেটা আমি জানতে পারি, বক্সের যে সাইজটা কতটুকু হবে ভূমি অক্ষের দিকে সেটা আমরা জানতে পারি। ঠিক একইভাবে প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি কতটুকু আছে, প্রথম ব্যক্তির কাছে এতটুকু দ্বিতীয় কমোডিটি আছে, প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি এই পরিমাণ আছে, আর দ্বিতীয় ব্যক্তির কাছে এই পরিমাণ দ্বিতীয় কমোডিটি আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে এই পরিমাণ দ্বিতীয় কমোডিটি আছে, মোট প্রথম ব্যক্তির কাছে এতটুকু আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে এতটুকু আছে, দুটো মিলে আমরা এই এজল বক্সে যে হাইট বা লম্বক্ষের দিকে যে সাইজ সেটা আমরা জানতে পারি। এটাকে আমি এভাবে দেখতে পারি যে দ্বিতীয় কমোডিটির যে টোটাল পরিমাণ লম্বক্ষ দিয়ে ডিমেনশন দিয়ে আমরা দেখাচ্ছি বক্সের, যে দ্বিতীয় কমোডিটির মোট পরিমাণ কতটুকু আছে, প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি কতটুকু আছে প্লাস দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি কতটুকু আছে, টোটাল এন্ডাওমেন্ট, যেটা দিয়ে ওমেগা 1 হচ্ছে ওমেগা 2, একটু ডাব্লিউ এর মতো দেখায় ওমেগা 1 দিয়ে ওমেগা হচ্ছে যে বক্সের হরিজন্টাল সাইজ আর ওমেগা 2 হচ্ছে বক্সের ভার্টিক্যাল সাইজ। তো আমরা যদি এখানে একটা রেখা এঁকে দিয়ে দিই, দেখলাম রেখা কি এই যে ইন্টারসেক্ট করলো, এটাকে আমরা বলি যে এন্ডাওমেন্ট পয়েন্ট ওমেগা। এন্ডাওমেন্ট এটা কি দেখাচ্ছে, এটা ইনিশিয়াল এন্ডাওমেন্ট, এর মধ্যে কি আছে এখানে, এখানে আমরা জানি যে প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কতটুকু আছে, কেমন এখানে প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি কতটুকু আছে, তারপরে জানতে পারি দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কতটুকু আছে জানতে পারি, আর এটাকে জানতে পারি কি দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি কতটুকু আছে, এটা আমাদের এন্ডাওমেন্ট ভেক্টর সংক্ষেপে আমরা ঠিক ওমেগা দিয়ে দিই। আর এটা আমরা যদি ভিতরে কি আছে এটা আমরা এভাবে চিন্তা করতে পারি, লিখছি না এটা দিলে কি ক্যাটার মনে হবে সেজন্য অবশ্যই বাদ দিচ্ছি, ওদের ভিতরে জিনিসগুলো আছে আমরা করে দেখাবো কি আছে ওদের ভিতরে। এখন এটা হলো আমাদের এন্ডাওমেন্ট পয়েন্ট, এই এন্ডাওমেন্টের উপরে একজন ব্যক্তির ইনকাম নির্ভর করবে, যে ব্যক্তির টোটাল ইনকাম কত সেটা নির্ভর করবে তার কাছে কি পরিমাণ এন্ডাওমেন্ট আছে, কি পরিমাণ তার রিসোর্স আছে, সম্পদ আছে, সম্পদ মানে দুটো কমোডিটি আছে, এবং এই কমোডিটি গুলো সে কি দামে বাজারে বিক্রি করতে পারে, প্রত্যেকটা কমোডিটির দাম আছে, যেমন এই যে এখানে প্রথম কমোডিটি দেখাচ্ছি এর দাম হচ্ছে P1, আর যে দ্বিতীয় কমোডিটি দেখাচ্ছি এর দাম হচ্ছে P2। এই যে প্রাইস ভেক্টর, প্রাইস ভেক্টর কি দিয়ে দেখি, P1 প্রথম কমোডিটির দাম, P2 হচ্ছে আমাদের দ্বিতীয় কমোডিটির দাম, প্রাইস ভেক্টর। তাহলে এই যে বাজেট, বাজেটটা কি হবে বা ইনকাম কি হবে দুজন ব্যক্তি, বাজেটটা হলো যে প্রথম ব্যক্তির কাছে কি পরিমাণ ইনকাম থাকবে এটা পরিমাণটা হবে বাজেট বুঝতে হবে, এবার বিডিএ আই কোনো ব্যক্তি বাজেট যখন প্রাইসটা পিক, বাজেটটা হচ্ছে যে মনে করলাম যে প্রথম ব্যক্তি বা এখানে আই ব্যক্তি বলছি এখানে আমি যদি আই ইকুয়াল টু 1 ধরি, প্রথম ব্যক্তির বাজেট B1 ধরি, বাজেট কত হবে, যে প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কত আছে দাম কত, P1 হচ্ছে প্রথম কমোডিটির দাম, আর এটা হচ্ছে প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি এতটুকু আছে, প্লাস P2 হচ্ছে দ্বিতীয় কমোডিটির দাম এবং প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি এতটুকু আছে, X1 পরিমাণ আছে, তাহলে তার কাছে যে দুটো কমোডিটি আছে সেটা বিক্রি করে সেই পরিমাণ ইনকাম সে জেনারেট করতে পারে, তার বাজেট আছে প্রথম ব্যক্তির বাজেট। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যক্তির যে বাজেট সেটা কত হবে,
বিটু সমান হবে P1 প্রথম কমোডিটির দাম এবং দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কতটুকু আছে, এটা হচ্ছে প্রথম কমোডিটি থেকে দ্বিতীয় ব্যক্তির আয়। আর এটা হচ্ছে দ্বিতীয় কমোডিটির দাম, আর এটা হচ্ছে দ্বিতীয় কমোডিটি দ্বিতীয় ব্যক্তির কাছে কতটুকু আছে, এটা হচ্ছে যে তার বাজেট, দ্বিতীয় ব্যক্তির বাজেট। কেমন? তো দামটাকে আমরা এই যে বাজেট লাইন, যেটাকে আমরা বাজেট লাইনকে আমরা একটা একদম দেখা দিয়ে দেখাতে পারি, বাজেট স্ট্রেট লাইন দেখা দিয়ে দেখাতে। তো সাধারণত এই বাজেট লাইনটা এই এন্ডামেন্ট পয়েন্ট দিয়ে যায়, কারণ এন্ডামেন্টটা সবসময় সে কিনতে পারে। এন্ডামেন্টটা সে যদি বাজারে কেনার হচ্ছে না করে, এন্ডামেন্ট তার কাছে কিনে যাবে, এটা তার বাজেটের অংশ, বাজেট লাইন। তো পি এর উপর নির্ভর করবে, কি মানে এখন রিলেটিভ প্রাইস, কি যেমন কিছুর দাম, এটা রিলেটিভ প্রাইসের উপর নির্ভর করবে বাজেট লাইনটা কেমন হবে। এটা এরকম হতে পারে বাজেট লাইনটা, বা অন্যরকম হতে পারে। যেমন যদি পি ওয়ানের দাম যদি বাড়ে, তার দিকে রোটেট করে, পি ওয়ানের দাম কমে, এটার দিকে রোটেট করবে, এই বিন্দুকে ক্যান্সেল করে এটা রোটেট করবে। এটা হচ্ছে বাজেট লাইন। এটা হচ্ছে পার্টিকুলার প্রাইস, প্রাইস প্রাইসটা চেঞ্জ হলো, বাজেট লাইনটা রোটেট, এই বিন্দুকে ক্যান্সেল করে রোটেট করবে। কেমন? এটা যদি প্রাইস হয়, তাহলে এটা হবে প্রথম ব্যক্তির বাজেট। প্রথম ব্যক্তির বাজেটকে আমরা এদিকে লিখি, এটা প্রথম ব্যক্তির বাজেট। আর এটা হবে এটাকে ক্যান্সেল করে এটা হবে দ্বিতীয় ব্যক্তির বাজেট, দ্বিতীয় ব্যক্তির বাজেট। যে প্রথম ব্যক্তির বাজেট আর এটা হলো দ্বিতীয় ব্যক্তির বাজেট, এটা হচ্ছে বাজেট লাইন। বাজেট লাইন দ্বিতীয় ব্যক্তির বাজেট সেট, এটা বি2, আর এটা হচ্ছে প্রথম ব্যক্তির বাজেট সেট বি1। কেমন? দেখবা অ্যাডজাস্ট বক্সের মাধ্যমে এন্ডামেন্ট পয়েন্ট দেখাতে পারি, তারপরে বাজেট লাইন ড্র করতে পারি, ডিপেন্ডিং অন দা প্রাইস রেট। প্রাইস রেটটা চেঞ্জ হলে বাজেট লাইনটা রোটেট, বাজেট এটাকে কেন্দ্র করে আবর্তিত হবে। কেমন? এখন আমরা এই যে কনসাম্পশনের কথা বললাম, যে কতটুকু ভোগ করবে বা কিভাবে তারা বিনিময় করবে, সেটা নির্ভর করে তাদের প্রেফারেন্সের উপর। এখানে আমরা কি করবো, এই অ্যাডজাস্ট বক্সের মধ্যে, আমরা অ্যাডজাস্ট বক্স করছি, এই অ্যাডজাস্ট বক্সের মধ্যে তারা কিভাবে বিনিময় করবে এনভায়রনমেন্টটাকে, সেটা জানার জন্য আমাদের আমরা যখন ভারসাম্য করি একজন ব্যক্তির, কনজিউমার যখন ইকুইলিব্রিয়াম করি, তখন আমাদের দুটো জিনিস লাগে। বিশেষ করে যখন আমরা ইনডিফারেন্স কার্ভ আলোচনা করি, তখন একটা হচ্ছে প্রেফারেন্স লাগে, বা ইনডিফারেন্স কার্ভ শেপ সম্পর্কে জানতে হয় আমাদের। আর দুই নম্বর হচ্ছে বাজেট লাগে। দুটো জানলে আমরা দুটোকে একত্রিত করে ভোক্তার ভারসাম্য বের করতে পারি। এখানেও ঠিক তাই, এখানে আমরা এন্ডাওমেন্ট থেকে বাজেট বের করেছি, এবং দুজন ব্যক্তি প্রেফারেন্স আছে। প্রথম ব্যক্তির একটা প্রেফারেন্স বা ইনডিফারেন্স কার্ভ আছে, ডিফারেন্স সেট আছে, দ্বিতীয় ব্যক্তিরও প্রেফারেন্স সেট আছে, দুটো কমোডিটি। তো প্রেফারেন্সটা আমরা এইভাবে লিখবো। প্রথম ব্যক্তির প্রেফারেন্স লিখি, ফার্স্ট ওয়ান প্রেফারেন্স, প্রথম ব্যক্তির প্রেফারেন্স, আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির প্রেফারেন্স, হচ্ছে 2 নম্বর ব্যক্তি। এগুলো হচ্ছে প্রেফারেন্স অফ দ্য টু ইন্ডিভিজুয়ালস, দুজন ব্যক্তির প্রেফারেন্স। এবং এগুলোকে সাধারণত ইন্ডিফারেন্স কার্ভ দিয়ে রাখি। মনে করো যে এটা হচ্ছে প্রেফারেন্স, প্রথম প্রথম ব্যক্তির প্রেফারেন্স এরকম হবে, দ্বিতীয় ব্যক্তি হিসেবে অরিজিনটা এখানে উল্টো হবে, ইন্ডিফারেন্স কার্ভ অরিজিনটাকে উল্টিয়ে লিখছি। তো মনে করো এটা প্রথম ব্যক্তির প্রেফারেন্স না, প্রথম ব্যক্তি, আর এটা মনে করো দ্বিতীয় ব্যক্তির প্রেফারেন্স। বাজেট প্ল্যানকে স্পষ্ট করেছে, এখানে লিখবো, ঠিক আছে? চিত্রে নিজেকে কম্পেয়ার করতে এখানে করে দ্বিতীয় ব্যক্তির প্রেফারেন্স। তো এই দেখা বলে যে কোনো জায়গায় আঁকা যায়, স্পষ্ট করে রাখলাম, ভারসাম্য দেখানোর জন্য। অর্থাৎ এটা যদি দাম লাইন হয়, বাজেট লাইন হয়, তাহলে প্রেফারেন্সটা আনচেঞ্জ প্রথম ব্যক্তির জন্য, তার গিভেন প্রেফারেন্স আছে কিছু কমিউনিটি প্রতি। অনেকগুলো প্রেফারেন্স কার্ভ আছে, সবগুলো আমি আঁকছি না, একটা আঁকলাম এই বাজেট লাইনের সাথে স্পষ্ট করে। তাহলে এই যদি বাজেট লাইন হয়, এই যদি হয় প্রথম ব্যক্তির প্রেফারেন্স কার্ভ, ডিফারেন্স কার্ভ, তাহলে তার ভারসাম্য দেখানো হবে। কেমন? অর্থাৎ এই দামে সে কি করতে চাইবে, প্রথম ব্যক্তি, প্রথম ব্যক্তি তার কাছে যে এই পরিমাণ প্রথম কমোডিটি এন্ডাওমেন্ট আছে, তার কাছে আরো প্রথম কমোডিটি লাগবে, সে আরো কি করতে চাইবে, আরো সে প্রথম কমোডিটি কিনতে চাইবে এই বাজার থেকে, এই দাম বিনিময় করতে চাইবে সে। এই পরিমাণ প্রথম কমোডিটি কেনার জন্য তাকে কি করতে হবে, তাকে এই পরিমাণ দ্বিতীয় কমোডিটি থেকে ছাড়তে হবে।
এই পরিমাণ প্রথম কমোডিটি পাওয়ার জন্য তাকে এই পরিমাণ দ্বিতীয় কমোডিটি ছাড়তে হবে, অর্থাৎ এতটুকু দ্বিতীয় কমোডিটি বিক্রি করে সে যদি এতটুকু প্রথম কমোডিটি কিনে তাহলে সেখানে আসতে পারবে এবং তার ইকুইটি ম্যাক্সিমাইজ হবে। তো প্রথম ব্যক্তি এই কাজ করবে এবং দ্বিতীয় ব্যক্তি কি করবে, কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে এখানে আসার জন্য দ্বিতীয় ব্যক্তির কাছে এই পরিমাণ দ্রব্য আছে, কেমন, তাকে এই পরিমাণ দ্বিতীয় দ্রব্য কি করতে হবে, বিক্রি করতে হবে এই দামে, বিক্রি করে বিক্রি দ্রব্য না প্রথম দ্রব্য বিক্রি করতে হবে করে এই পরিমাণ তাকে প্রথম দ্রব্য কিনতে হবে। সরি, প্রথম ব্যক্তি দেখাচ্ছে না, দ্বিতীয় ব্যক্তি কি করতে হবে, এই পরিমাণ তাকে প্রথম দ্রব্য বিক্রি করতে হবে করে এই পরিমাণ তাকে দ্বিতীয় দ্রব্য কিনতে হবে এখানে আসার জন্য। দ্বিতীয় ব্যক্তির ভারসাম্য বিন্দু দ্বিতীয় ব্যক্তি, কেমন, প্রথম পৃষ্ঠা একটু প্রথমে তাহলে দ্বিতীয় ব্যক্তি এই তার যে পয়েন্ট টুতে আসার জন্য ভারসাম্যতে আসার জন্য প্রথম ব্যক্তির ভারসাম্য বিন্দু, দ্বিতীয় ব্যক্তিকে এই পরিমাণ প্রথম দ্রব্য বিক্রি করতে হবে এই বাজার এই দাম রেখা অনুযায়ী বিক্রি করে সে এই পরিমাণ সে দ্বিতীয় প্রথম দ্রব্য বিক্রি করে এই পরিমাণ দ্বিতীয় দ্রব্য সে কিনতে পারবে, কিনে সে এখানে আসতে পারবে, তার ইকুইটিকে ম্যাক্সিমাইজ করতে পারবে। তবে আমরা যদি একটু অবজার্ভ করি দেখবো যে প্রথম ব্যক্তি তার প্রথম দ্রব্য সে কিনবে এই দাম এতটুকু পরিমাণ প্রথম দ্রব্য সে কিনতে চাইবে, ডিমান্ড, কেমন, ডিমান্ড মানে এই দামে যে পরিমাণ দ্রব্য এক্সট্রা কিনতে চাই, যেখানে এক্সেস ডিমান্ড বলতে পারি, কেমন, এক্সেস ডিমান্ড অফ ইন্ডিভিজুয়াল ওয়ান। আর দ্বিতীয় ব্যক্তি করতে চায় এই দামে এই পরিমাণ দ্রব্য বিক্রি করতে চায়, কেমন, এটা হচ্ছে তার এই যে পরিমাণ দ্রব্য সে বিক্রি করতে চায় এটাকে বলছেন এক্সেস সাপ্লাই। বিক্রি করা মানে সাপ্লাই আছে মার্কেটে, সাপ্লাই অফ ইন্ডিভিজুয়াল টু। দেখো এখানে ডিমান্ড সাপ্লাই কিন্তু ম্যাচ করছে না, এক্সেস ডিমান্ড এক্সেস সাপ্লাই ম্যাচ করছে না দুজন ব্যক্তি। তো প্রথম ব্যক্তি এই পরিমাণ দ্রব্য কিনতে চাচ্ছে আর দ্বিতীয় ব্যক্তি দামে আরো বেশি বিক্রি করতে চাচ্ছে, এখানে এক্সেস সাপ্লাই থেকে যাচ্ছে, ডিমান্ড হচ্ছে সাপ্লাই হিসেবে এক্সেস সাপ্লাই না বলে এগুলোকে ডিমান্ড বলে, বা প্রথম ব্যক্তি এক্সেস ডিমান্ড দ্বিতীয় ব্যক্তি সাপ্লাই দুটোর যোগফলটা শূন্য হওয়া, দ্বিতীয় ব্যক্তি বেশি বিক্রি করতে যাচ্ছে আর প্রথম ব্যক্তি এই দামে কম কিনতে চাচ্ছে, ফলে এখানে একটা এক্সেস সাপ্লাই থেকে যাবে। অর্থাৎ এখানে ভারসাম্য আমরা অবজার্ভ, যদিও ব্যক্তি ভারসাম্যে আছে, প্রথম ব্যক্তি এখানে ভারসাম্য থাকবে দ্বিতীয় ব্যক্তি এখানে ভারসাম্য থাকবে, কিন্তু এটা জেনারিক নিয়ম হবে না, কারণ এখানে এক্সেস ডিমান্ড থাকবে এক্সেস সাপ্লাই থাকবে প্রথম কমোডিটি, কেমন। আর ঠিক যদি আমরা দ্বিতীয় কমোডিটির পিছনে দেখি তাহলে দেখা যাবে যে প্রথম কমোডিটি এক্সেস সাপ্লাই থাকলে দ্বিতীয় কমোডিটি এক্সেস ডিমান্ড থাকবে। এটা আমরা কিভাবে দেখতে পারি, এই যে আমরা এখানে বলছি যে প্রথম ব্যক্তি এই পরিমাণ দ্রব্য বিক্রি করবে, যে সাপ্লাই অফ কমোডিটি টু বা ইন্ডিভিজুয়াল ওয়ান, কেমন। আর দ্বিতীয় ব্যক্তি কি পরিমাণ কিনতে চাইবে, আরো বেশি কিনতে চাইবে এখানে আসার জন্য, যে ডিমান্ড অফ ইন্ডিভিজুয়াল টু, তাহলে ডিমান্ড বেশি সাপ্লাই কম, ফলে দুটোকে আমি যদি নেট করি এখানে এক্সেস ডিমান্ড থাকবে। অর্থাৎ এই যে সিচুয়েশন সেখানে আমাদের এক্সেস সাপ্লাই থাকবে প্রথম কমোডিটির, এক্সেস সাপ্লাই থাকবে কি গুড ওয়ান বা কমোডিটি গুড ওয়ান, আর এক্সেস ডিমান্ড থাকবে কোথায় কার, গুড টু এখানে এক্সেস ডিমান্ড বেশি কিনতে চায় কিন্তু কম সাপ্লাই থাকবে, আর প্রথম কমোডিটির ক্ষেত্রে বেশি বিক্রি করতে চায় আর প্রথম ব্যক্তি কম কিনতে চায়, ফলে এখানে এক্সেস সাপ্লাই। এই এটা জেনারেলি কিভাবে হবে না, অর্থাৎ কোন দ্রব্যের যখন এক্সেস ডিমান্ড থাকে তখন ওর দাম বৃদ্ধি পায়, আর কোন দ্রব্যের যখন এক্সেস সাপ্লাই থাকে বাজারে কোন দাম হ্রাস পায়। তাহলে এখানে আমরা কি অবজার্ভ করবো, এখানে আমরা অবজার্ভ করবো যে যেহেতু দ্বিতীয় দ্রব্যের এক্সেস ডিমান্ড আছে দ্বিতীয় দ্রব্যের দাম বাড়বে, প্রথম দ্রব্যের যে এক্সেস সাপ্লাই আছে প্রথম দ্রব্যের দাম কমবে, প্রথম দ্রব্যের দাম কম অর্থ হচ্ছে যেটা রোটেট করবে, বাজেট লাইনটা একটু রোটেট করবে, রোটেট করে এমন একটা অবস্থায় আসবে যে এখানে দেখা যাবে যে এই একই পয়েন্টে দুজন ব্যক্তির ইন্ডিফারেন্স কার্ভ স্পর্শ করছে। আমি যদি এই বাজেটটা যে শিফট করেছে বা রোটেট করার পরে অবস্থাটা যদি আমি আঁকতে চাই, তো আমরা দেখবো যে এখানে যে এই যে এক্সেস ডিমান্ড এটা কমে আসবে, এক্সেস ডিমান্ড কমে আসবে, এদিকে এক্সেস সাপ্লাই যেটা সেটা কমে আসবে, কোন একটা এরকম একটা অবস্থা আমরা এটা প্রথম ব্যক্তি রেফারেন্স কার্ভ এখানে একটা আছে, এখানে দ্বিতীয় ব্যক্তি রেফারেন্স কার্ভ আছে, এখানে আমরা একটা ভারসাম্য অবজার্ভ করি।
অর্থাৎ বাজেট লাইনটা শিফট করে এমন একটা অবস্থায় যাবে যেখানে দুজন ব্যক্তির ডিফারেন্স কার্ভ একই বিন্দুতে স্পর্শ করবে। একই বিন্দু যখন স্পর্শ করবে তখন প্রথম ব্যক্তি যে পরিমাণ বিক্রি করতে চাইবে দ্বিতীয় কমোডিটি, দ্বিতীয় ব্যক্তি ঠিক একই পরিমাণ যে কমোডিটি কিনতে চাইবে। ঠিক একই প্রথম ব্যক্তি যে পরিমাণ প্রথম কমোডিটি কিনতে চাইবে, দ্বিতীয় ব্যক্তি ঠিক একই পরিমাণ প্রথম কমোডিটি বিক্রি করবে। তাহলে এটা হবে আমাদের জেনারেল ইকুইলিব্রিয়াম। তাহলে অ্যাজল বক্সে জেনারেল ইকুইলিব্রিয়াম যদি দেখাতে চাই, আমরা যদি ফাইনাল চিত্রের মাধ্যমে দেখাই, প্রসেসটাকে আমরা ফাইনালি একটা অ্যাজল বক্সের মাধ্যমে দেখাই, সেটা আমাকে এরকম দেবে। ফাইনাল সিচুয়েশনটা হলো, সংক্ষেপে রাখছি, প্রথম ব্যক্তির অরিজিন, প্রথম কমোডিটি, দ্বিতীয় ব্যক্তির অরিজিন। তাহলে একটা এন্ডাউমেন্ট পয়েন্ট আছে কোনো ওমেগা, এই এন্ডাউমেন্ট পয়েন্ট দিয়ে একটা বাজেট লাইন এমন অবস্থায় যাবে যখন দুটো কমোডিটি, প্রথম ব্যক্তির প্রেফারেন্স, একটা দ্বিতীয় ব্যক্তির প্রেফারেন্স, এটা আমাদের এন্ডাউমেন্ট পয়েন্ট। তাহলে এই বাজেট লাইন অনুযায়ী প্রথম ব্যক্তি তার প্রেফারেন্স ম্যাক্সিমাইজ করার জন্য 1 পয়েন্টে আসবে, দ্বিতীয় ব্যক্তি তার 2 পয়েন্টে আসবে। আর প্রথম ব্যক্তিকে কি করতে হবে এখানে আসার জন্য, এতটুকু প্রথম দ্রব্য এখানে আসার জন্য 1 আসার জন্য কি করতে হবে, প্রথম ব্যক্তিকে এই পরিমাণ দ্বিতীয় কমোডিটি বিক্রি করতে হবে, এই পরিমাণ প্রথম কমোডিটি কিনতে হবে। আর দ্বিতীয় ব্যক্তিকে এখানে আসার জন্য কি করতে হবে, এই পরিমাণ প্রথম কমোডিটি বিক্রি করতে হবে, এই পরিমাণ দ্বিতীয় কমোডিটি কিনতে হবে। দুটোই সমান। প্রথম ব্যক্তি এই পরিমাণ বিক্রি করতে চায় আর দ্বিতীয় ব্যক্তি এই পরিমাণ কিনতে যায়। ফলে এই দ্বিতীয় কমোডিটি মার্কেটে ভারসাম্য। আবার প্রথম ব্যক্তি এই পরিমাণ প্রথম কমোডিটি বিক্রি করতে চায় আর দ্বিতীয় ব্যক্তি এই পরিমাণ প্রথম কমোডিটি কিনতে চায়, ফলে এই দুটো সমান। তো এখানে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে। এটা ওমেগা হচ্ছে আমাদের এন্ডাউমেন্ট পয়েন্ট, আর এক্স হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কনসাম্পশন পয়েন্ট। হচ্ছে আমাদের, এখানে এক্স বলছি, এক্স হচ্ছে কনসাম্পশন পয়েন্ট। দুজন ব্যক্তি দুটো কমোডিটি কি পরিমাণ ভোগ করে, প্রথম ব্যক্তি এই পরিমাণ প্রথম কমোডিটি ভোগ করে এবং এই পরিমাণ দ্বিতীয় কমোডিটি ভোগ করে, দ্বিতীয় ব্যক্তি এই পরিমাণ প্রথম কমোডিটি ভোগ করে এবং এই পরিমাণ দ্বিতীয় কমোডিটি ভোগ করে। এবং এই বিন্দুতে তার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে দুটো মার্কেটে। কোনো মার্কেটে কোনো কমোডিটির কোনো এক্সেস ডিমান্ড বা এক্সেস সাপ্লাই নাই। তাহলে ভারসাম্য শর্ত হলো যে কোনো মার্কেটে কোনো কমোডিটির এক্সেস ডিমান্ড বা এক্সেস সাপ্লাই থাকতে পারবে না। যে দামে, যে প্রাইস ভেক্টরে হয়ে থাকে সেটাকে বলি আমরা ভারসাম্য প্রাইস, পি স্টার। আর এই যে অ্যালোকেশন যেটা প্রতিষ্ঠিত হলো, এটা ভারসাম্য অ্যালোকেশন। তাহলে এই যে আমাদের একটা অ্যাডাল্ট বক্স বা পিওর এক্সচেঞ্জ ইকোনমি, এখানে জেনারেল ইকোনমিটা হলো কি, জেনারেল ইকোনমি ডেফিনিশনটা হলো যে এমন একটা প্রাইস ভেক্টর এবং অ্যালোকেশন ভেক্টর ইকুয়েশন হলো যে একটা প্রাইস ভেক্টর এবং একটা অ্যালোকেশন ভেক্টর যেখানে প্রত্যেক কনজিউমার তার প্রেফারেন্স ম্যাক্সিমাইজ করে। যে অ্যালোকেশনে দুজন ব্যক্তি তার প্রেফারেন্সকে ম্যাক্সিমাইজ করে, প্রথম ব্যক্তি তার প্রেফারেন্সকে ম্যাক্সিমাইজ করে, প্রেফারেন্সকে ম্যাক্সিমাইজ করে, কোনো মার্কেটে কোনো এক্সেস ডিমান্ড থাকে না, সেই সেই অ্যালোকেশনটাকে বলি আমরা কি, জেনারেল ইকোনমি অ্যালোকেশন। এবং প্রাইস ভেক্টরকে বলি কি আমরা, জেনারেল ইকোনমি প্রাইস ভেক্টর। তো এটা হচ্ছে জেনারেল ইকোনমি প্রাইস ভেক্টর, আর এটা হচ্ছে জেনারেল ইকোনমি অ্যালোকেশন of the two commodities between the two individuals. এটা হলো আমাদের পিওর এক্সচেঞ্জ ইকোনমি, একটা বেসিক কনসেপ্ট। এখন আমরা একটা এখানে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি যে শুধুমাত্র আমরা একটা দামে, শুধুমাত্র এই দামে কি পরিমাণ কমোডিটি যোগান দেয় বা কিনে সেটা দেখেছি। কিন্তু দামটাকে আমরা পরিবর্তন করতে পারি, দামটাকে আমরা চেঞ্জ করতে পারি। দামটাকে আমি চেঞ্জ করে দিই, কেমন চেঞ্জ করে দিলে প্রথম ব্যক্তি এই পরিমাণ কমোডিটি ডিমান্ড করবে, প্রথম কমোডিটি আমি এই পরিমাণ, দ্বিতীয় কমোডিটি প্রথম কমোডিটি এই পরিমাণ, আর দ্বিতীয় কমোডিটি বিক্রি করবে এই পরিমাণ আসার জন্য। দাম চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে। এই যে এটা আবার প্রথম ব্যক্তি ভারসাম্য বিন্দু, এই দামটাকে পরিবর্তন করা হলে দামকে আরেকটা দাম দিয়ে দিলেন এখানে, সে আরেক জায়গায় ভারসাম্য লাভ করে, এটা ভারসাম্য। এভাবে দামকে পরিবর্তন করা হলে
প্রথম ব্যক্তিতে ভারসাম্য পরিবর্তন হচ্ছে, সেই ভারসাম্যগুলো যদি আমি যোগ করে দিই, কানেক্ট করে দিই, ভারসাম্যগুলো কানেক্ট করে দিলে আমি একটা রেখা পাবো। যেগুলোকে কানেক্ট করে দিই, যেগুলো কানেক্ট করলে ভারসাম্য বিন্দুগুলো ওদের একটা রেখা পাওয়া যাবে। রেখাটাকে বলা হয় অফার কাপ। অফার কাপ অফ ইন্ডিভিজুয়াল ওয়ান। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যক্তিরও ভারসাম্যগুলো চেঞ্জ হবে। এই যে বাজেট লাইন, দ্বিতীয় ব্যক্তির যে স্পর্শ বিন্দু যেগুলো আছে সেগুলো যদি আমি যোগ করে দিই, যোগ করে দিয়ে আমি একটা আরেকটা অফার কার্ড ভিডিও বিক্রির জন্য। অফার কার্ডটা কি দেখায়? অফার কার্ডটা দেখায় যে ভারসাম্য বিন্দুগুলো দেখায় ফর ডিফারেন্ট প্রাইস ভেক্টর। যে প্রাইস লেভেল চেঞ্জ হলে বা প্রাইস রেশিও চেঞ্জ হলে দুটো কমোডিটির একজন ব্যক্তি তার ভারসাম্য যে পরিবর্তনগুলো হয়, পরিবর্তনগুলোকে আমরা যে রেখার মাধ্যমে দেখিয়ে থাকি সেটাকে বলা হয় অফার কার্ড বলা হয়। অফার কার্ড অনুযায়ী সে কি করে? পণ্য লেনদেন করে তার ইকুইটিকে ম্যাক্সিমাইজ করার জন্য। এবং দুটো অফার কার্ড যখন পরস্পরকে ইন্টারসেক্ট করে তখনই আমাদের ভারসাম্য নির্ধারিত হয়। আমরা এই যে এখানে ভারসাম্য দেখিয়েছি, এখানে আসলে দুটো অফার কার্ড ইন্টারসেক্ট করেছে, ইন্টারসেক্ট করেছে, সে কারণেই ভারসাম্যটা নির্ধারিত হয়েছে। অর্থাৎ ভারসাম্যটা সাধারণত বের করি আমরা যে অফার কার্ড থেকে বের করি। এটা যদি আমাদের এজল বক্স হয়, এটার মধ্যে এন্ডাওমেন্ট পয়েন্ট হয়, অফার কার্ড সবসময় এন্ডাওমেন্ট পয়েন্ট দিয়ে যায়। তো এটা যদি হয়, মনে করা যায় প্রথম ব্যক্তির অফার কার্ড C1, আর এটা যদি হয় দ্বিতীয় ব্যক্তির অফার কার্ড C2, তাহলে এই অফার, এটা একটা, এটা ছাড়া, এটা ভারসাম্য না, এটা ছাড়া অন্য যে জায়গায় অফার কার্ড গুলো ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে বলা হয় ভারসাম্য বিন্দু থেকে। তো এটা কেন ভারসাম্য বিন্দু? কারণ যদি প্রাইসটা যদি এদিক দিয়ে যায়, প্রাইস লাইনটা যদি অফার কার্ড ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে প্রথম ব্যক্তি এই পরিমাণ দ্বিতীয় কমোডিটি বিক্রি করে এই প্রথম কমোডিটি কিনতে চায়, আর দ্বিতীয় ব্যক্তি এই পরিমাণ প্রথম কমোডিটি বিক্রি করে এই দ্বিতীয় কমোডিটি কিনতে চায়। এখানে একটা ভারসাম্য লক্ষ্য করা যাবে যে সাপ্লাই ডিমান্ড সমান, এখানে সাপ্লাই ডিমান্ড সমান। কেমন? ফলে অফার কার্ড যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে ভারসাম্য নির্ধারিত হবে দুটো কমোডিটি। এটা হলো আমাদের অ্যাজল বক্সের মাধ্যমে দুটো কমোডিটির ভারসাম্য নির্ধারণ প্রক্রিয়া। তো এখন আমরা এই একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় ইকোনমিতে সেটা আমরা দেখবো। তাহলে এটার জন্য আমরা দুজন ব্যক্তির প্রেফারেন্স কার্ভ নিব, যেটাকে আমরা ডগলাস ইউটিলিটি ফাংশন নিব দুজন ব্যক্তির, এবং এন্ডাওমেন্ট পয়েন্ট নিব, নিয়ে আমরা সেখান থেকে ভারসাম্য বের করবো বা জেনারেল ইকুইলিব্রিয়াম বের করবো দুটো কমোডিটির জন্য। তো আমরা মনে করি লেট সাপোজ এখানে প্রেফারেন্স দিচ্ছি, আমরা ইউটিলিটি ফাংশন দিচ্ছি, ইউটিলিটি অফ ইন্ডিভিজুয়াল আই। কিসের উপর নির্ভর করে? নির্ভর করে দুটো কমোডিটির কনসাম্পশন উপর। আমরা ইউটিলিটি ফাংশন থেকে এভাবে লিখি ইউ আই, তাহলে আই তোমার ব্যক্তি প্রথম কমোডিটি কতটুকু ভোগ করছে, আই তোমার ব্যক্তি দ্বিতীয় কমোডিটি কতটুকু ভোগ করছে। এটা হচ্ছে ইউটিলিটি ফাংশন অফ ইন্ডিভিজুয়াল আই, আই ইকুয়াল টু 1 ইনটু ব্যক্তি। এখানে দুটো ইউটিলিটি ফাংশন আছে এখানে। u1 সমান হচ্ছে x11 x21, আর u2 সমান হচ্ছে u2 of x12 and x22। i equal to 2 বসলে আমরা দ্বিতীয় ব্যক্তির ইউটিলিটি ফাংশন পাবো, i equal to 1 বসলে আমরা প্রথম ব্যক্তির ইউটিলিটি ফাংশন পাবো। তাহলে ইউটিলিটি ফাংশন দেওয়া থাকবে এবং এন্ডাওমেন্ট দেওয়া আছে দুটো কমোডিটির। এন্ডাওমেন্ট হচ্ছে ওমেগা, ওমেগা 1 হচ্ছে প্রথম ব্যক্তির এন্ডাওমেন্ট, তার কাছে প্রথম কমোডিটি মনে করা যাক 1 ইউনিট আছে এবং দ্বিতীয় কমোডিটি 2 ইউনিট আছে। আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির এন্ডাওমেন্ট, তার কাছে প্রথম কমোডিটি 2 ইউনিট আছে এবং দ্বিতীয় কমোডিটি 1 ইউনিট আছে। এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। আমাদের কি করতে হবে এখান থেকে, যে এই এটা একটা অ্যাজল বক্স, ইচ্ছে করে এখান থেকে অ্যাজল বক্স রাখতে পারি। অ্যাজল বক্স রাখতে চাই আমরা কিভাবে রাখতে পারি? এই জাস্ট ওমেগা থেকে আমরা অ্যাজল বক্স রাখতে পারি। প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কতটুকু আছে? 1 ইউনিট আছে, আর দ্বিতীয় কমোডিটি কতটুকু আছে? 2 ইউনিট আছে। এটা প্রথম ব্যক্তির কোয়ালিটি। আর দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি 1 ইউনিট আছে, প্রথম কমোডিটি 2 ইউনিট আছে। এখানে 1
ওভারঅলটা লিখবো আমরা এখানে এভাবে লিখবো, এখানে এক তো আর দুই বাড়িয়ে দিয়েছি, দুই বাড়িয়ে দিয়েছি, 1 + 2 মোট কত হবে 3, কেমন? তো 1 + 2 যোগ করলে আমরা 3 পাবো। আর দ্বিতীয় ব্যক্তির কাছে আমরা O2 এটা 4 গুণ হবে আসলে মূলত। দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি 1 ইউনিট আছে, প্রথম ব্যক্তির 2 ইউনিট আছে, 2 ইউনিট আছে, আর দ্বিতীয় ব্যক্তির 1 ইউনিট আছে। এই যে দুইটাকে মানে লিখি, প্রথম ব্যক্তির 2 ইউনিট আছে আর দ্বিতীয় ব্যক্তির কাছে 1 ইউনিট আছে, দুটো মিলে 3 ইউনিট হবে। এটা হচ্ছে বক্সের সাইজ। দ্বিতীয় কমোডিটি মোট 3 ইউনিট আছে ইকোনমিতে, আর প্রথম কমোডিটি 3 ইউনিট আছে। এন্ডোমেন্ট পয়েন্ট হচ্ছে কোথায়? এন্ডোমেন্ট পয়েন্ট হচ্ছে এখানে। প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি 1 ইউনিট, এটা হচ্ছে এন্ডোমেন্ট ওমেগা। প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি 1 ইউনিট আছে, দ্বিতীয় কমোডিটি 2 ইউনিট আছে, আর দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম কমোডিটি 2 ইউনিট আছে, দ্বিতীয় কমোডিটি 1 ইউনিট আছে। এটা হচ্ছে আমাদের অ্যাডার বক্স, এটা হচ্ছে এন্ডোমেন্ট পয়েন্ট। তাহলে আমরা এই ওমেগা থেকে আমরা এই অ্যাডার বক্সটা কেমন হয় সেটা আমি ভিডিও দেখতে পাবো। আর এটা দিয়ে আমরা কি জানতে পারি? প্রেফারেন্স জানতে পারি, আর এই ডিফারেন্স কার্ভগুলো কেমন কি জানতে পারি। আর বাজেট লাইনগুলো আগে যেমন কি লাগে এটা কেমন, বাজেট লাইনগুলো অবশ্যই এগুলোর মধ্যে দিয়ে দাও, বিভিন্ন রকম ভাবে এর উপর ডিপেন্ড করে। আর ইউটিলিটি ফাংশনটা এরকম, এখান থেকে আমরা ইউটিলিটি ফাংশনটা ড্র করি। প্রথম ব্যক্তি ফাংশন হতে পারে, আর দ্বিতীয় ব্যক্তির কোন যে কোনো জায়গা হতে পারে, ভাষণ মধ্যে থেকে এখানে হতে পারে। এখানে যদি না হলে কত হয়, ভাষণ হবে না, প্রায় শেষটা আবার চেঞ্জ হয়। আমরা এই ভারসাম্যটা আমরা ম্যাথমেটিক্যালি বের করবো, তারপরে গ্রাফিক্যাল একটা ইনটিউশন দেওয়ার চেষ্টা করলাম ভারসাম্যটা কিভাবে নির্ধারিত হয় এটা বোঝানোর জন্য। তো এখন আমরা ভারসাম্যটা নির্ধারিত হয় সাধারণত দুটো অফার কার্ভের ইন্টারসেকশনের মাধ্যমে। তো অফার কার্ভগুলো হচ্ছে মূলত যে নেট ডিমান্ড বা নেট সাপ্লাই কার্ভ। তো যেহেতু এটা টপডগলাস ফাংশন, টপডগলাস ফাংশনের সলিউশন আমরা জানি বা আমরা বের করেছি আগে, যে এখানে যে আমাদের বাজেট, প্রথম তো বাজেটটা কি আমরা দেখি। প্রথম ব্যক্তির বাজেট যেটা B1 দিতে পারি না, B1 সমান কি? B1 সমান হচ্ছে আমরা একটু আগে বলেছি যে প্রথম কমোডিটির দাম, যেমন প্রথম কমোডিটির পরিমাণ কতটুকু আছে, 1 ইউনিট আছে, 1 ইউনিট, B1 ইন্টু এই প্রথম কমোডিটি ওমেগা 1, প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কতটুকু আছে, বা দ্বিতীয় কমোডিটির দাম প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি কতটুকু আছে। তাহলে প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি কতটুকু আছে, 1 ইউনিট আছে, এটা P1 হবে, 1 দ্বিগুণ করে P1 হবে, প্লাস প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি কত 2 ইউনিট আছে, এটা সমান 2 P2। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির বাজেট হচ্ছে কেমন। একটা নির্দেশ দিই, আমরা বলছিলাম যে এটা হলো প্রথম ব্যক্তির বাজেট, ঠিক একইভাবে এই দ্বিতীয় ব্যক্তির বাজেট কিরকম হবে, প্রথম দ্রব্যের দাম দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে, দ্বিতীয় দ্রব্যের দাম দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য কতটুকু আছে। ঠিক আছে, ওমেগা গুলো আমাদের দেওয়া আছে এখানে। দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম দ্রব্য 2 ইউনিট আছে, 2P1, আর দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম দ্রব্য দ্বিতীয় দ্রব্য 1 ইউনিট আছে, 1, জাস্ট P2। দ্বিতীয় ব্যক্তির বাজেট, ঠিক আছে, বা ওয়েলথের পরিমাণ, এটা বলছি আমরা প্রথম ব্যক্তির ওয়েলথের পরিমাণ, আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির ওয়েলথের পরিমাণ। ঠিক আছে, তাহলে আমরা যদি বাজেট জানি, ডিফারেন্স কার্ভ জানি, কমপ্লেক্স ফাংশন জানি, তাহলে আমরা ডিমান্ড ফাংশনে বের করতে পারি দুই ব্যক্তি। ডিমান্ড ফাংশনটা কেমন হবে, এই ডিমান্ড ফাংশনগুলোকে আমরা অফার কার্ভ বলি, অফার কার্ভ অফ পারসন 1। তার অফার কার্ভটা হলো প্রথম ব্যক্তি যে অফার কার্ভ বা ডিমান্ড কার্ভ, সেটা হচ্ছে যে আমরা জানি যে কমপ্লেক্স প্রোডাকশন ফাংশনের জন্য আমরা এটাকে কমপ্লেক্স ফাংশন হিসেবে নাম করি, এরকম যে x1i পাওয়ার আলফা x(i2 পাওয়ার 1 মাইনাস আলফা) বা বিটা। ঠিক আছে, হচ্ছে কমপ্লেক্স ট্রুলি ফাংশন। কমপ্লেক্স ফাংশনের জন্য যে অফার কার্ভ সেটা হবে, আমরা জানি যে আলফা W1 বাই P1, এটা হচ্ছে প্রথম কমোডিটির ডিমান্ড, আলফা টাইমস ইনকাম বাই P1, আর দ্বিতীয় কমোডিটির ডিমান্ড হচ্ছে প্রথম ব্যক্তির জন্য,
1 মাইনাস আলফা টাইমস W1 বাই P2। এটা হচ্ছে দ্বিতীয় কমোডিটির ডিমান্ড এবং প্রথম ব্যক্তির জন্য। প্রথম ব্যক্তির জন্য তো এখানে আমরা ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে হচ্ছে এটা, যেটাকে আমরা এভাবে লিখতে পারি ব্যক্তির জন্য। আর আমরা ডাব্লিউ নাম্বারটা বসিয়ে দেই, P1 আলফা, ডাব্লিউ এর মান হচ্ছে এটা P1 প্লাস 2 P2। আর দ্বিতীয় কমোডিটির যে ডিমান্ড সেটা হচ্ছে 1 মাইনাস আলফা, ডাব্লিউ এর মান হচ্ছে এটা P1 প্লাস 2 P2 বাই P2। এটা হচ্ছে প্রথম ব্যক্তির দুটো কমোডিটির ডিমান্ড। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যক্তির যে দুটো কমোডিটির ডিমান্ড সেটাকে আমরা দিতে পারি। দ্বিতীয় ব্যক্তির ওসি2 এটাকে বলছি আমরা, দ্বিতীয় ব্যক্তির অফার দাও, এটা হবে একই রকম আলফা, যেহেতু কম্পিউটার ক্লাস ফাংশন দুজনের, দ্বিতীয় ব্যক্তির ওয়েল বাই P1, আর দ্বিতীয় কমোডিটির ডিমান্ড হবে 1 মাইনাস আলফা টাইমস W2 বাই P2। আর এটাকে আমরা ভেঙে লিখতে পারি এটার মতো করে, আরেকটার মতো করে, যে করে নিচ্ছি এই ব্যক্তির বাজেট হলো W2 আলফা, W2 মানে হচ্ছে 2P1 প্লাস P2 বাই P1। আর দ্বিতীয় কমোডিটির যে ডিমান্ড দ্বিতীয় ব্যক্তি সেটা হচ্ছে 1 মাইনাস আলফা, W2 হচ্ছে 2P1 প্লাস P2, দ্বিতীয় ব্যক্তি W2 বাই P2। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, প্রথম ব্যক্তির দুটো কমোডিটির ডিমান্ড পেলাম বা যেগুলো অফার কার্ড বলছে, আর দ্বিতীয় ব্যক্তি দুটো কমোডিটির ডিমান্ড। তাহলে এখন ভারসাম্য শর্ত, ভারসাম্য শর্ত হলো যে ডিমান্ড ইকুয়াল সাপ্লাই, এটা হচ্ছে এদিকে ডিমান্ড ইকুয়াল মার্কেট ইকুয়াল, সেটা হচ্ছে ভারসাম্য শর্ত অনুযায়ী টোটাল ডিমান্ড ইকুয়াল টু টোটাল সাপ্লাই, বা নেট ডিমান্ড, নেট কি বলবো, এক্সেস ডিমান্ড ইকুয়াল টু জিরো। এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কন্ডিশন হলো ইকুইলিব্রিয়াম হলো এট ইকুইলিব্রিয়াম ডিমান্ড, টোটাল ডিমান্ড, এগ্রিগেট ডিমান্ড, aggregate demand, total demand to total supply. So demand equal to supply. Demand কতটুকু, প্রথম কোয়ান্টিটি ডিমান্ড হলো, যেহেতু প্রথম কোয়ান্টিটি ডিমান্ড প্রথম ব্যক্তির, আলফা P1 প্লাস 2P2 বাই P1। এটা মার্কেট 1 এর জন্য, এটা কমোডিটি 1, দ্বিতীয় কমোডিটির জন্য একই রকম প্রথম কোয়ান্টিটির প্রথম ব্যক্তির ডিমান্ড, আর দ্বিতীয় ব্যক্তির ডিমান্ড হলো এটা প্রথম কোয়ান্টিটি আলফা 2P1 প্লাস P2 বাই P1। এটা হচ্ছে প্রথম ব্যক্তির প্রথম কমিটির ডিমান্ড, এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির প্রথম কমিটির ডিমান্ড, বা দ্বিতীয় কমিটির ডিভিশন আনছি না আপাতত। তাহলে প্রথম কমিটি টোটাল সাপ্লাই কত, প্রথম ব্যক্তির কাছে প্রথম কমিটি 1 ইউনিট আছে, আর দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম কমিটি 2 ইউনিট আছে, এটা টোটাল সাপ্লাই অফ দা ফার্স্ট কমোডিটি ইন দা ইকোনমি। আর বাম দিকটা হচ্ছে আমাদের টোটাল ডিমান্ড অফ দা ফার্স্ট কমোডিটি ইন দা ইকোনমি। এটাকে সলভ করলাম না, ভারসাম্য একটা দাম অনুপাত পাবো, প্রাইস হিসেবে পাবো, সেটা হবে আমাদের ইকুইভ্যালেন্ট প্রাইস হিসেবে। এখান থেকে ভারসাম্য দাম অনুপাত আমরা কি হারে করতে পারি, অনেকগুলো উপায় আছে, সেটা যদি যোগ করে দিই, যোগ করে দিলে P1 হবে, এখানে হবে আলফা P1 প্লাস 2 আলফা 2 আলফা P2 প্লাস 2 আলফা P1 প্লাস আলফা P2 ইকুয়াল টু 3। তো এদের একটু যোগ বিয়োগ করি, যোগ করলে সলিউশনের দিকে যাবো, সিম্পলিফাই করলে এখান থেকে আমরা লিখতে পারি নিচে P1 আছে,
আর উপরে আলফা পি ওয়ান, টু আলফা পি ওয়ান, দুটো যোগ করলে হবে থ্রি আলফা পি ওয়ান, থ্রি আলফা পি ওয়ান। এখন টু আলফা পি ওয়ান, পি টু, আলফা পি টু, দুটো যোগ করলে হবে কি থ্রি আলফা পি টু। ডান দিকে কি আছে, থ্রি আছে। এখান থেকে আমরা যদি ভাগ করি বা থ্রি আলফা যদি কমন নেই, কিন্তু আমি কাজ করা যায়, থ্রি আলফা যদি কমন নিয়ে নেব, তো পি ওয়ান প্লাস পি টু বাই পি ওয়ান দিকে থ্রি, থ্রি আলফাটাকে আমি ডান দিকে নিয়ে যাবো, ডান দিকে নিয়ে গেলে নিশ্চয়ই চলে আসবে পি ওয়ান প্লাস পি টু ইকুয়াল টু থ্রি বাই থ্রি আলফা, সেটা ওয়ান বাই আলফা হয়ে যাবে। এটাকে ভাঙতে পারি আমি ওয়ান প্লাস পি টু বাই পি ওয়ান, পি ওয়ান দিয়ে দুটোকে ভাগ করলাম, ইকুয়াল টু কত, ওয়ান বাই আলফা। এই ওয়ানটাকে আমি ডান দিকে নিয়ে যাই, ওয়ানটাকে ডান দিকে নিয়ে গেলে আমরা পাবো পি টু বাই পি ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই আলফা মাইনাস ওয়ান, যেটাকে সিম্পলিফাই করলে ওয়ান মাইনাস আলফা, কেমন? তারপর আমি এখানে পি টু বাই পি ওয়ান মাইনাস পি ওয়ান বাই পি টু লিখতে চাই, যদি আমি কি লিখবো, আলফা বাই মাইনাস আলফা। এটা আমার একটা ভারসাম্য দাম, প্রাইস পার্টিকুলার প্রাইস রেশিও। এই প্রাইস রেশিওটা মার্কেট ইকুইভ্যালেন্ট, দুটো মার্কেট ইকুইভ্যালেন্ট প্রাইস রেশিও। এবং এই দামে কতটুকু কনজিউম করবে সেটা আমরা তাদের ডিমান্ড ফাংশন থেকে বের করতে পারবো। এখান থেকে পি ওয়ান পিটার মান বসিয়ে দেওয়া হয়, তাহলে যদি আমার মান বসিয়ে দিই আমরা, তাহলে কোন কমোডিটি কতটুকু কনজিউম করবে সেটা আমরা এখান থেকে বের করবো, মান বসিয়ে দিয়ে এখানে। তো আমাদের এটা একদম বের করবো, ভারসাম্য প্রাইস রেশিও। এবং আমরা এখানে একটা মার্কেট সলভ করেছি, এখানে মার্কেট ওয়ান থেকে সলভ করেছি, কমোডিটি ওয়ান। বেছে করে কমোডিটি ওয়ান কে সলভ না করে আমরা কমোডিটি টু মার্কেটকে সলভ করবো। অর্থাৎ এই যে প্রথম ব্যক্তির প্রথম কমোডিটির ডিমান্ড প্লাস দ্বিতীয় ব্যক্তির দ্বিতীয় কমোডিটির ডিমান্ড ইকুয়াল টু দ্বিতীয় কমোডিটির টোটাল সাপ্লাই, সেটা যদি সলভ করলো আমরা একই সলিউশন পাবো। কারণটা হচ্ছে যে জেনারেল ইকুয়েশনের একটা একটা নিয়ম আছে, একটা রুল আছে, যেটা বলা হয় ওয়াল্লাস ল। নিয়মটা হলো যে যদি দুটো মার্কেট থাকে, দুটো মার্কেটের মধ্যে একটাতে যদি ভারসাম্য থাকে, অপরটাতে অটোমেটিক্যালি ভারসাম্য থাকে। কিংবা আমাদের যদি এন সংখ্যক মার্কেট থাকে, অনেকগুলো মার্কেট থাকে, তার মধ্যে যদি একটা মার্কেট বাদ দিয়ে বাকিগুলোতে ভারসাম্য থাকে, অর্থাৎ এন মাইনাস ওয়ান সংখ্যক মার্কেটের ভারসাম্য থাকে, তাহলে অটোমেটিক্যালি এন তম মার্কেটের ভারসাম্য থাকে। একটা মার্কেট যদি অবশিষ্ট থাকে, সেখানে অটোমেটিক্যালি ভারসাম্য থাকবে। এটাকে অনেক সময় বলা হয় ওয়াল্লাস ল থেকে বলা। তো এইভাবে আমরা ভারসাম্য বের করতে পারি পিওর এক্সচেঞ্জ ইকোনমির জন্য। তো আমরা পিওর এক্সচেঞ্জ ইকোনমির জন্য ভারসাম্যটা দেখালাম আজকে। পরে কোনো ক্লাসে আমরা প্রোডাকশন ইকোনমিতে কিভাবে ভারসাম্য নির্ধারিত হয় সেটা আমরা দেখাবো।